আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রেসিপ্রোকাল ট্যারিফ পাল্টা শুল্ক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ৩৫% থেকে কমিয়ে ২০% করেছে। এটি শুনতে আপাতত স্বস্তির খবর মনে হলেও প্রশ্ন কিন্তু একটাই, বিনিময়ে কি কি ছাড় দিল বাংলাদেশ? শুধু আলোচনা করি কি আমরা এটি অর্জন করলাম, না এর কোনো বিনিময় আছে? শেষ পর্যন্ত এই শুল্ক হার আমাদের জন্য কতটা প্রতিযোগিতামূলক থাকবে, এই প্রশ্নটিও কিন্তু আছে। দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ৩৫% থেকে কমিয়ে ২০% করেছে, এটি এখন আমরা সকলেই জানি। কিন্তু এখানে বোধহয় ছোট্ট একটা ভুল বোঝাবুঝি রয়েছে। এই ২০% নতুন পাল্টা শুল্কের সঙ্গে যোগ হবে আগের গড় ১৫%। কারণ আগে থেকেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% শুল্ক রয়েছে। এখন আরো ২০% সহ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানির মোট শুল্ক দাঁড়াচ্ছে ৩৫%। পাল্টা শুল্ক কমে ২০% হওয়ায় স্বল্পমেয়াদী স্বস্তি মিলছে, এটা সত্য। কিন্তু এই প্রশ্ন অবধারিতভাবে আসছে, এই শুল্ক হার পেতে বাংলাদেশকে বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কি কি দিতে হয়েছে বা কি কি দিতে হবে আগামী দিনগুলোতে। কিছু প্রতিশ্রুতির কথা তো আমরা জানি, যেমন গম, তুলা ও বিমান আমদানির চুক্তি হয়েছে। গমটা এতদিন আমরা সাহায্য হিসাবে পেয়েছি, এখন কিনে আনতে হবে, তাও বিশ্ববাজারের তুলনায় টন প্রতি প্রায় ৩,০০০ টাকার মতো বেশি দামে। বোয়িং এর ২৫টি উড়োজাহাজ কেনার কার্যাদেশ দেওয়া হয়েছে, এটি আপনারা জানেন, আমরা এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি। এমন এক সময়ে এই কার্যাদেশ দেওয়া হয়েছে যখন বোয়িং এর নিরাপত্তা সূচক সহ নানান বিষয় নিয়ে বিশ্বব্যাপী তুমুল নেতিবাচক আলোচনা চলছে। এছাড়া আমরা যদি দেখি যে প্রথমত বাংলাদেশ বিমানের ইতিহাসে এটি একটি বড় ক্রয়াদেশ পরিকল্পনা বা ক্রয়াদেশ। সংশ্লিষ্ট অনেকেই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এই ক্রয়াদেশের বিপরীতে অর্থের যোগান নিয়েও প্রশ্ন উঠছে। কোত্থেকে টাকা আসবে, কিভাবে দেয়া হবে, কত বছরে দিতে হবে, কত বছরে বিমান পাওয়া যাবে, এই প্রশ্নগুলো আছে। এছাড়া এই ক্রয়াদেশের বিপরীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘাড়ে প্রায় ৫০,০০০ কোটি টাকারও বেশি ঋণের বোঝা চাপবে, অর্থের বোঝাটি কিন্তু চাপবে। আরো মজার কথা, এই যে ক্রয়াদেশ দেয়া হলো যুক্তরাষ্ট্রকে, আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যারা এই বিমানগুলো ব্যবহার করবে তারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বলে গণমাধ্যমে জানিয়েছে। এরপরও ধারণা করা হয় এই যা যা দেয়া হলো এর বাইরে আরো কিছু সংবেদনশীল প্রতিশ্রুতি হয়তো গোপনীয়তা চুক্তির আওতায় দেওয়া হয়েছে। আপনারা জানেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে কত কথা ইতিমধ্যে হয়েছে, কিন্তু আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যেহেতু এটি গোপনীয় চুক্তি, এটি নিয়ে মুখ খোলা যাবে না। এবং এই এনডিএ তে যা যা রয়েছে এটি আসলে নিকট ভবিষ্যতে আমরা কতটা জানবো জানি না, যখন এটি আমাদের উপরে প্রয়োগ করবে, আরোপ করা হবে, তখনই কেবল বুঝতে পারবো এটি আমাদের জন্য কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ। তাহলে এটা নিয়ে আসলে আতঙ্ক কিন্তু একটা রয়ে গেল। এজন্যই সবার মনে প্রশ্ন, ১৫% ট্যারিফ কমাতে যে ছাড় দিতে হয়েছে তা কতটুকু যৌক্তিক, যে এনডিএর কারণে অজানা চুক্তিগুলো বা শর্তগুলোর কারণে। অবশ্য আমাদের সরকার দাবি করছে এগুলো ছিল পারস্পরিক সহযোগিতা এবং সদিচ্ছার অংশ, কিন্তু খাত সংশ্লিষ্টরা তারা মনে করছেন এতে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা কিছুটা হলেও সীমিত হয়েছে। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই ইস্যুতে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। বেশি করে বলার সুযোগ নেই, একটি দুটি প্রতিক্রিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থনীতিবিদরা বলছেন ২০% বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের পোশাক খাত কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা আগামী দিনগুলোতে স্পষ্ট হয়ে উঠবে। ২০% বাড়তি শুল্ক আরোপের ফলে এই খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্য রপ্তানি খাতেও। বিজিএম এর সভাপতি বলেছেন ৩৫ থেকে ২০% নামাটা আপাতত স্বস্তির, যেটা আমি শুরুতেই বলেছি, কিন্তু বাস্তবে মার্কিন ক্রেতাদের উপর চাপ বাড়বে, ফলে তারা অর্ডার কমিয়ে দিতে পারে। কারণ বাড়তি শুল্ক আমদানিকারক এবং ক্রেতা প্রতিষ্ঠানকেই দিতে হয়, দিন শেষে সেটি মার্কিন ভোক্তাদের উপরে গিয়ে পড়বে। তাই
এখন যেটা হতে পারে তা হলো, মানে আলোচনার মাধ্যমে অনেক কিছুই হতে পারে, এই শুল্ক হার 3 ভাগে ভাগ হয়ে যেতে পারে। বাস্তবতার আলোকে এটা আমরা বলতে পারি যে একটা ভাগ রপ্তানিকারকদের উপর চাপিয়ে দেবে, মানে আমাদের দেশের যারা ব্যবসায়ী, পোশাক শিল্পের ব্যবসায়ী, তাদের উপরে চাপিয়ে দিতে পারবে। আর ক্রেতারা কিছুটা রাখবে আর কিছুটা পণ্যের সঙ্গে সমন্বয় করে দেবে, যা শেষ পর্যন্ত ভোক্তার উপর গিয়ে পড়বে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তার উপরে পড়বে। এই যে 3টা ভাগ করার পরেও বাংলাদেশের ব্যবসায়ীদের উপরে যেটা পড়বে, অর্থাৎ ঘুরে ফিরে এর একটা অভিঘাত আমাদেরও স্পর্শ করবে। তবে শেষ পর্যন্ত কত অংশ বা কত শতাংশ বাংলাদেশের ব্যবসায়ীদের দিতে হবে, সেটা মার্কিন বায়ারদের সঙ্গে আলোচনা করার আগে স্পষ্ট করে বা সুনির্দিষ্ট করে বলার উপায় নেই। তবে কিছু বিষয় এখন আরো সিরিয়াসলি দেখতে হবে যদি এই পরিস্থিতিকে আমাদের মোকাবিলা করতে হয়, প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। সেটা কি? প্রতিযোগিতায় টিকতে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে। এটি নিয়ে আমরা দীর্ঘ অনেক বছর ধরে আলোচনা করি, খুব বেশি উন্নতি হয় বলে আমার মনে হয় না। এবং উৎপাদনশীলতা, আমাদের স্বল্প মানে খরচে আমরা শ্রম পাই, কিন্তু উৎপাদনশীলতার বিচারে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি, যে কারণে বৈশ্বিক যে তৈরি পোশাক শিল্পের যে প্রতিযোগিতার বাজার, সেই জায়গাটিতে আমরা এখনো সেইভাবে আমাদের যে দুর্দণ্ড প্রতাপ হওয়া উচিত ছিল সেটি আমরা বজায় রাখতে পারছি না। অর্থাৎ উৎপাদনশীলতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে হবে এবং রফতানিতে লিড টাইম আরো কমিয়ে আনতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই পোশাক শিল্প যেটি এটি ফ্যাশন রিলেটেড এবং ঋতুভিত্তিক, এটির জন্য লিড টাইম কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বন্দর ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক বিষয়াদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে আমাদের আরো উন্নতি এবং অগ্রগতি ঘটানো দরকার। যাই হোক, পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মূল চাহিদা নিশ্চয়ই অর্থনৈতিক, কিন্তু এখানে ভূ রাজনীতির কিন্তু একটি হিসাব নিকাশ রয়েছে। সেটি নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা চিন্তা করছেন, কথা বলছেন। সেটি কেমন একটু দেখি। সেটা হচ্ছে, বৈশ্বিক উৎপাদন ব্যবস্থায় চীনের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমরা জানি, এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রপ্তানি খাতের প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও কিন্তু চীনের সঙ্গে মিল রয়েছে, অন্তত তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে। তাই চীনের ওপর যদি যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করে, তাহলে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর অনুকূলে চাহিদার সঞ্চালন ঘটতে পারে। অন্যদিকে চীন যদি অপেক্ষাকৃত অনুকূল হারে, অর্থাৎ কম বা সীমিত শুল্ক সুবিধা পায়, তাদের উপরে আরোপ করা হয়, তাহলে প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে। অর্থনীতিবিদ সেলিম রায়হান মনে করেন এটা স্বাগতযোগ্য পদক্ষেপ, মানে যেটি করা হয়েছে 35 থেকে 20। তবে বলছেন, শর্তগুলো বিবেচনায় রেখে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশল ভাবতে হবে। যে 2-3টি পয়েন্টের কথা আমি বললাম। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তার কথাটি এই কারণেই বলছে, তিনি এর আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন। তিনি বলছেন, এটা শুধু শুল্ক ছাড় নয়, এর সঙ্গে অনেক রাজনৈতিক শর্তও থাকতে পারে। আমার ধারণা এনডিএর বিষয়টি তার মাথায় কাজ করছে, তার ইঙ্গিতই হয়তো তিনি এই কথাটি বলছেন। তাই সব ঝুঁকি এবং চ্যালেঞ্জ বিবেচনায় রেখেই এখন আমাদের সামনে এগোতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ অন্যতম প্রতিযোগী দেশগুলো আমাদের হলো ভিয়েতনাম এবং ভারত। এই শুল্কের দিক থেকে তারা আমাদের চাইতে খুব খারাপ পজিশনে নেই, বরং সমান সমান হোক বা আমাদের চাইতে ভালো পজিশনে তারা রয়েছে। সর্বোপরি 35% মোট শুল্কের বোঝা বহন করে মাথায় নিয়ে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের টিকে থাকা সহজ হবে কিনা, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করতে চাই একটি প্রশ্ন, 35 থেকে 20% নেমে আসা বা নামিয়ে আনা কি আসলেই কূটনৈতিক বিজয়, যেটি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দাবি করেছেন, নাকি যা চুক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা করেছেন এটি আমাদের জন্য ভবিষ্যতের জন্য কোনো দায়বদ্ধতার নতুন ফাঁক তৈরি করতে পারে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।